আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণ চ্যাপ্টারটা প্রথমে আমাদের জানতে হবে যে দ্রবণ কাকে বলে। দ্রবণ হচ্ছে দু তিন রকমের জিনিস যদি আমরা মিশিয়ে তার একটা সমসত্ব দ্রবণ তৈরি করি, সমসত্ব মিশ্রণ তৈরি করি, তাহলে তাকে বলা হয় দ্রবণ। তাহলে দ্রবণটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মিশ্রণ। এবার শুধু মিশ্রণ বললে হবে না, তার সাথে আমাকে বলতে হবে কি, আমাকে বলতে হবে সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ মানে হচ্ছে মেশানোর পরে যে কোনো পোর্শনে থেকে আমি যদি দ্রবণ নিয়ে ওই মিশ্রণটাকে নিয়ে টেস্ট করি, তাহলে প্রত্যেকটা পার্ট থেকে সেই মিশ্রণের টেস্টটা সেম হবে। কথাটার মানে কি, যেমন আমি জল আর চিনিকে মেশালাম, জলের মধ্যে চিনি মিশিয়ে আমি একটা দ্রবণ তৈরি করলাম, ঠিক আছে। এবারে জল আর চিনির মিশ্রণে দ্রবণ তৈরি হতে পারে, তার সাথে এবার আমি নুনও মিক্স করে দিলাম। এবার কি হয়ে গেল, তিনটে জিনিসের তৈরি একটা দ্রবণ হয়ে গেল। এবার আমরা জানি যে জল, চিনি, নুন দিয়ে আমরা জেনারেলি শরবত তৈরি করে থাকি, তাই তো। তো শরবতটা যখন তৈরি হলো, শরবতটাকে আমি যদি একটা পাত্রের মধ্যে ভাবে ঢেলে দিই এবং সেই পাত্রের যে কোনো পোর্শন থেকে আমি যদি চামচ দিয়ে আমি যদি টেস্টটা করি, দ্রবণটা ঠিকঠাক তৈরি হয়ে গেলে যে কোনো পোর্শন থেকে আমি যদি চামচ নিয়ে শরবতটাকে টেস্ট করি, তাহলে একই রকম টেস্ট পাবো। এখানে চিনি বেশি, এখানে চিনি কম, এরকম পাবো না। যতক্ষণ পর্যন্ত না এই টেস্টটা সব জায়গায় সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা সমসত্ব মিশ্রণ হবে না। যতক্ষণ পর্যন্ত সমসত্ব মিশ্রণ না হচ্ছে, ততক্ষণ আমি সেটাকে দ্রবণ বলতে পারবো না। তাহলে দ্রবণ হচ্ছে দুই বা তিন ধরনের জিনিস বা তার বেশি সংখ্যকও হতে পারে, যে সমসত্ব মিশ্রণ, সেটাকে আমরা বলছি দ্রবণ। এবার এখানে আমি একটা তরল পদার্থ আর দুটো কঠিন পদার্থ দিয়ে একটা দ্রবণ তৈরি করেছি। দ্রবণ কিন্তু দুটো তরল পদার্থেরও দ্রবণ তৈরি হয়। যেমন জলের মধ্যে আমি যদি এক ঢাকনা ডেটল দিয়ে আমি যদি একটা দ্রবণ তৈরি করি, তাহলে সেটাও কিন্তু দ্রবণ। ডেটলটা যে মুহূর্তে সমসত্বভাবে জলের মধ্যে মিশে যাবে, হয়ে যাবে একটা দ্রবণ। এক্ষেত্রে দ্রবণটা কি, তরল আর তরলের দ্রবণ। এটা ছিল তরল আর কঠিনের দ্রবণ, এটা হচ্ছে তরল আর তরলের দ্রবণ। তেমনি ভাবে আমি জলের মধ্যে যদি কোনো গ্যাসীয় পদার্থকে মিশিয়ে দিই, যেমন জলের মধ্যে এমনিতে তো আমরা জানি যে জলের মধ্যে কি থাকে, আমরা জলের মধ্যে যে কোনো কি বলে জীবকে বেঁচে থাকতে গেলে অক্সিজেন প্রয়োজন হয়। সুতরাং জলের মধ্যে, পুকুরের জল হোক বা যে কোনো জল হোক, সেখানে কিন্তু অক্সিজেন তার মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। তো সেটা যদি আমি নাও ধরি, যে অলরেডি একটা জিনিস দ্রবীভূত আছে, আমি সেটা ধরলাম না, আমি কি করলাম, আমি জলের মধ্যে যদি উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে দিই, তাহলেও কিন্তু সেটা একটা দ্রবণ হবে। এবার তো তোমাদের মনে হতে পারে যে জলের মধ্যে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে আমরা কি করি। এটাই কিন্তু আমরা ব্যবহার করি যখন আমরা কোল্ড ড্রিঙ্কস তৈরি করি। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিন্তু এই জলের সাথে সামান্য চিনি মেশানো থাকে, আর তার মধ্যে কি থাকে, উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। তাহলে এটা আমরা কি বললাম, যে এটা অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস। তার মানে কি, কোল্ড ড্রিঙ্কস তার মানে হচ্ছে জল, এই তরল পদার্থ, কঠিন পদার্থ এবং গ্যাসীয় পদার্থের একটা দ্রবণ। এবার আমি যদি সেখান থেকে চিনিকে বাদ দিয়ে দিই, শুধু জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করি, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে সোডা ওয়াটার। ঠিক আছে। এগুলো সাধারণত খাওয়া হয় কি কারণে, ওই হজমের কারণে, মানে লোকের ভুল ধারণা যদিও যে হজমে সাহায্য করে, যাই হোক হজমের ক্ষেত্রে হজমের জন্য খাওয়া হয় আর কি। আচ্ছা, যাই হোক, তো জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে আমরা দ্রবণ তৈরি করতে পারি। যদি সেটা করি, তাহলে সেটা হবে তরল এবং গ্যাসীয় পদার্থের একটা দ্রবণ। আচ্ছা, দ্রবণে আমরা এর আগে তরলের মধ্যে সমস্ত কিছু দ্রবণ পড়লাম, তাই তো। এই তরলের মধ্যে কঠিন, তরলের মধ্যে গ্যাস, এটসেট্রা। এইখানে আরো দু ধরনের দ্রবণের কথা আমি লিখেছি। একটা হচ্ছে বায়ুর মধ্যে ধূলিকণা, ওটাও কিন্তু এক ধরনের দ্রবণ। ঠিক আছে, বায়ুর মধ্যে ধূলিকণা হয়ে যে ধোঁয়া তৈরি হয়, সেটাও এক ধরনের দ্রবণ। সেটা হচ্ছে গ্যাসীয়, গ্যাসের মধ্যে কঠিনের দ্রবণ। ঠিক আছে। আর ধাতুর সাথে ধাতুর যখন আমরা মিশ্রণ তৈরি করি, যেটাকে আমরা বলি ধাতু সংকর, যেটা সম্পর্কে ডিটেলসে তোমরা ক্লাস 10-এ পড়বে। সেই ধাতু সংকর যেমন কি একটা এক্সাম্পল হচ্ছে, যেমন ইস্পাত হচ্ছে এক ধরনের ধাতু সংকর।
যার মধ্যে বেশিরভাগটা আয়রন থাকে এবং সাথে অন্য ধাতু থাকে। তাহলে ধাতু সংকরের মধ্যে দুটো ধাতুর যখন মিশ্রণ তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে দ্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে কঠিনের মধ্যে কঠিনের দ্রবণ, এটা গ্যাসের মধ্যে কঠিনের দ্রবণ, এটা কঠিনের মধ্যে কঠিনের দ্রবণ। আচ্ছা, এইবারে এইখানে দেখা যাক, যখনই আমরা দ্রবণ তৈরি করি একটা জিনিস ইম্পর্টেন্ট থাকে, যে একটার পরিমাণ, এই দুটো বা তিনটে জিনিস মেশানো হয় বা চারটে জিনিস মেশানো হয়, তার মধ্যে যে কোনো একটার পরিমাণ খুব বেশি থাকে, আরেকটার পরিমাণ তার তুলনায় অনেকটা কম থাকে। যেমন বায়ুর ধোঁয়ার মধ্যে বায়ুর পরিমাণই কিন্তু বেশি, ধূলিকণার পরিমাণ কিন্তু তার তুলনায় অনেক কম। যে জিনিসটার পরিমাণ বেশি থাকে ধরে নেওয়া হয় যে সেই জিনিসটার মধ্যে আরেকটা জিনিস দ্রবীভূত আছে, যেহেতু এর পরিমাণটা বেশি, এবং সেইটাকে বলা হয় হচ্ছে দ্রবণের দ্রাবক। আর যে জিনিসটার পরিমাণ কম সেইটাকে বলা হয় দ্রবণের দ্রাবক। ঠিক আছে, তাহলে জল এবং যখন জলের মধ্যে যখন আমি চিনি মেশাচ্ছি তখন কে হবে দ্রাবক? অবভিয়াসলি জল হবে দ্রাবক আর চিনি হবে দ্রাবক। ঠিক আছে, এইখানেও ধাতু আর ধাতুর মিশ্রণে যখন আমরা ধাতু সংকর তৈরি করছি, ফর এক্সাম্পল ইস্পাতের ক্ষেত্রে লোহার পরিমাণ বেশি থাকে ইস্পাতে, আর অন্য ধাতুর পরিমাণ হচ্ছে কম থাকে। তাহলে যে ধাতুর পরিমাণটা কম থাকে সেটা হচ্ছে দ্রাবক, আর লোহার পরিমাণ যেহেতু বেশি থাকে সেজন্য লোহাটা হবে দ্রাবক। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম কি, যে দ্রবণের, আমি যদি কেউ প্রশ্ন করে যে দ্রবণের কটি ভাগ, দ্রবণের দুটো ভাগ, একটা হচ্ছে দ্রাব্য, একটা হচ্ছে দ্রাবক। যে জিনিসটার পরিমাণ বেশি থাকে দ্রবণে সে হচ্ছে দ্রাবক, আর যে জিনিসটার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে দ্রাবক। ঠিক আছে, ও এখানে উল্টো লিখেছি, সরি, এটা হচ্ছে দ্রাবক আর এটা হচ্ছে দ্রাব্য, মানে ইস্পাতের ক্ষেত্রে লোহা হচ্ছে দ্রাবক আর বাকি যে ধাতুগুলো থাকে সেগুলো হচ্ছে দ্রাবক। ঠিক আছে, আচ্ছা এইবারে চলে আসি, দ্রবণের অংশ তো পড়া হয়ে গেল, এবার হচ্ছে দ্রবণ ক প্রকার হতে পারে। দ্রবণ মূলত 3 প্রকার হতে পারে। ঠিক আছে, এই তিনটে হচ্ছে, একটাকে বলা হয় প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কোলয়েড দ্রবণ, আরেকটা হচ্ছে প্রলম্বন। প্রকৃত দ্রবণের নামটা শুনে বোঝা যাচ্ছে কি একদম সঠিকভাবে দ্রবণ তৈরি হয়, মানে যে ক্ষেত্রে সেটাকে আমরা বলি প্রকৃত দ্রবণ। এবার সঠিকভাবে দ্রবণ তৈরি হওয়া মানে কি, মানে হচ্ছে যে দ্রাবকের সাথে আমি যে দ্রাবটাকে মেশাবো তার আর চিহ্নমাত্র থাকবে না, মানে দ্রাবটা একদম দ্রাবকের সাথে মিশে যাবে। যেটা হয় কার ক্ষেত্রে? জল চিনির ক্ষেত্রে হতে পারে, জল নুনের ক্ষেত্রে হতে পারে, বা জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড মেশালেও তাই হয়। তার মানে কি, যে আমি দ্রাবকের মধ্যে দ্রাবক মেশাবো, কিন্তু দ্রাবটা এত ভালোভাবে দ্রাবকের মধ্যে মিশে যাবে যে এই দ্রাবটাকে আমি আর আলাদা করতেই পারবো না। টেস্ট করলে আমি শুধু বুঝতে পারবো, আদারওয়াইজ আমি আলাদা করতে পারবো না। এদেরকে বলা হয় প্রকৃত দ্রবণ। এই প্রকৃত দ্রবণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে কণা থাকে, মানে যে দ্রাবকটা আমি মেশাচ্ছি আর কি ওর মধ্যে, সেই কণাগুলোর ব্যাস খুবই কম হয়, 10⁻⁸ সেন্টিমিটার বা তার থেকেও কম হয়, যার জন্য এরা এই দ্রাবকের মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে। ঠিক আছে, এদেরকে কোনোভাবেই আলাদা করা যায় না। একটা প্রকৃত দ্রবণের জলের মধ্যে চিনি মিশিয়ে আমি ভালোভাবে গুলে নিয়ে প্রকৃত দ্রবণ তৈরি হওয়ার পরে আমি যদি ওটাকে ফিল্টার কাগজের মধ্যে দিয়ে ফিল্টার করে চিনিটাকে আলাদা করতে চাই, করতে পারবো না। সেটাকে বলা হয় প্রকৃত দ্রবণ। আচ্ছা, কোলয়েড দ্রবণ কি? কোলয়েড দ্রবণে হচ্ছে যে আমি মেশাবো দ্রাবকের মধ্যে দ্রাবক, কিন্তু যে দ্রাবটা মেশাবো সেই দ্রাবর কণার ব্যাসটা এর থেকে বড় হবে। বড় হবে বলতে কি, 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার।
ঠিক আছে, এটার মাথায় -8 রয়েছে, এটার মাথায় -7 রয়েছে। এটা দেখে কিন্তু মনে করার কারণ নেই যে এটা ছোট সংখ্যা। এটা ছোট সংখ্যা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় সংখ্যা। মাথায় মাইনাস থাকা মানেই হচ্ছে মাইনাসের পরে যত বড় সংখ্যা থাকবে অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে তত ছোট। মাথায় -8 থাকা মানে হচ্ছে এই সংখ্যাটা ছোট, মাথায় -7 থাকা মানে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে কোলায়ের দ্রবণে যে দ্রাবকটা থাকছে, যেটাকে মেশানোর চেষ্টা করছি, তার কণার ব্যাস হয় 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার। ঠিক আছে, যার জন্য কি হয়, এরা অত ভালোভাবে মিশে যেতে পারে না। মিশে যেতে না পারার ফলে কি হয়, এরা কিন্তু আমরা চোখে দেখতে পাবো না। ঠিক আছে, চোখে কিন্তু আমরা দেখতে পাবো না যে কণাগুলো রয়েছে, কিন্তু এদের মধ্যে এক ধরনের প্রভাব দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় টিন্ডাল প্রভাব। সেটা কি আমি ডিটেলসে বলছি। টিন্ডাল প্রভাবের ক্ষেত্রে কি হয়, মানে এর মধ্যে যদি আমি আলো ফেলি তাহলে আলো বিচ্ছুরিত হয়। আলো কোনো জায়গার উপর ফেললে বিচ্ছুরিত হওয়ার কারণটা কি? বিচ্ছুরিত হতে পারে তখনই যখন ওই আলোটা কোনো একটা জায়গায় পড়ার মতো কণা, পড়ার মতো, পড়ে রিফ্লেক্টেড হওয়ার মতো, বা পড়ে পড়ে রিফ্লেক্টেড হওয়ার মতো অন্তত স্পেসটুকু পায়। তার মানে কি, কণাটা অ্যাটলিস্ট কিছুটা বড় হতে হবে যার উপরে আলোটা পড়লে পরে আলোটা রিফ্লেক্টেড হতে পারে, তবেই আমি এই টিন্ডাল প্রভাবটা দেখতে পাবো। ঠিক আছে, সেটা আমরা কোলার দ্রবণের ক্ষেত্রে দেখতে পাই। আর প্রলম্বনে কিন্তু কি হয়, প্রলম্বনে কিন্তু 10⁻⁵ সেন্টিমিটার বা তার থেকেও বেশি হয়, বা তার বেশি। তার মানে কণাগুলো যথেষ্টই বড় হয়। ঠিক আছে, প্রলম্বনের ক্ষেত্রে, যার জন্য এটার নাম প্রলম্বন। কারণ কি, আমি যদি কোনো কিছু এর মধ্যে মেশাতে যাই, মানে যে কণাটা মেশাতে চাইছি, ওই আমি যখন গোলাবো, জিনিসটা গোলার চেষ্টা করবে, কিন্তু আমি একদম স্পষ্টভাবে দ্রাবকের কণাগুলো ওর মধ্যে দেখতে পাবো। যেমন জলের মধ্যে আমি যদি বালি মেশাই, আমি গোলানোর চেষ্টা করলেও আমি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবো, যে এই মুহূর্তে আমি চামচটা সরিয়ে নেবো, আমি স্পষ্টভাবে দেখতে পাবো যে বালির কণাগুলো জলের মধ্যে ঘুরছে। তারপর কিছুক্ষণ রেখে দিলে কি হবে, বালির কণাগুলো থিতিয়ে নিচে পড়ে যাবে। তাহলে যে ক্ষেত্রে আমি একদম স্পষ্টভাবে দ্রাবকের কণাগুলো ওই দ্রবণের মধ্যে দেখতে পাই, নিজের চোখেই দেখতে পাই, এবং যেক্ষেত্রে কিছুক্ষণ ধরে দ্রবণটাকে রেখে দিলে দ্রাবকের কণাগুলো নিচে থিতিয়ে পড়ে যায়, এবং যাদের কি খুব সহজে ফিল্টার কাগজের সাহায্যে আমি দ্রাবকের কণাগুলোকে দ্রাব থেকে আলাদা করে দিতে পারি, তাদেরকে বলা হয় প্রলম্বন। সেই জাতীয় দ্রবণকে বলা হয় প্রলম্বন। যেমন জলের মধ্যে বালিটাকে কিছুক্ষণ গোলানোর পরে আমি কি করলাম, ওই বালিশুদ্ধ জলটাকে একটা ফিল্টার কাগজের উপর ঢেলে দিলাম, কি হবে, জলটা নিচে পড়ে যাবে আর ওপরে বালিটা থাকবে। ঠিক আছে, তাহলে খুব সহজে আমি দ্রাবক থেকে দ্রাবককে আলাদা করে দিতে পারছি, সেইটাকে বলে প্রলম্বন। সেই জাতীয় দ্রবণকে বলে প্রলম্বন। কোলয়েড দ্রবণের ক্ষেত্রে কিন্তু আমি যেমন খালি চোখে কোলয়েড দ্রবণের দ্রাবক কণাগুলো দেখতে পাই না, প্রলম্বনের ক্ষেত্রে পাই, তেমনি কোলয়েড দ্রবণের ক্ষেত্রে কিন্তু আমি ফিল্টার কাগজের সাহায্যে কিন্তু আমি দ্রাবককে আলাদা করতে পারবো না, যেহেতু এর থেকে এর দ্রাবকের কণাগুলো ছোট। সেক্ষেত্রে অন্য এক ধরনের কাগজ আছে, পার্চমেন্ট কাগজ। সেই পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে কিন্তু পাস করালে আমি এই দ্রাবকের কণাগুলোকে আলাদা করতে পারবো। একে আমি ফিল্টার কাগজ দিয়ে আলাদা করতে পারবো, একে পার্চমেন্ট কাগজ দিয়ে আলাদা করতে পারবো। প্রকৃতকে না ফিল্টার কাগজ দিয়ে আলাদা করতে পারবো, না পার্চমেন্ট কাগজ দিয়ে আলাদা করতে পারবো। ঠিক আছে, স্পষ্ট ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। এদের পার্থক্য বা তুলনা কিন্তু খুব পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্রবণ চ্যাপ্টারে একটা খুব ইম্পর্টেন্ট প্রকারের কোলয়েড দ্রবণ আমরা পড়ে থাকি। বেসিক্যালি সেটা কোলয়েড দ্রবণ, তো তার পোশাকের নাম হচ্ছে ইমালশন বা অবদ্রবক। এই ইমালশন বা অবদ্রব হচ্ছে সে ধরনের কোলয়েড দ্রবণ যেখানে বেশি পরিমাণ প্রচুর দ্রাবকের মধ্যে, মানে মেইন যে দ্রাবকটা থাকে আর কি, সেই দ্রাবকের মধ্যে দ্রাবকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে ভেসে বেড়ায়, কণার মতো ভেসে বেড়ায়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই তার একটা উদাহরণ আমাদের জানা দরকার ইমালশনের। যেমন হচ্ছে খুব সহজ উদাহরণ আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে দুধ। ঠিক আছে, দুধের মধ্যে কিন্তু
দুধে কি থাকে? দুধে কিন্তু বেসিক্যালি জলের মধ্যে তেল জাতীয় দ্রাব কণার মতো ভাসে। তেল মানে বিন্দুর আকারে ভাসে। এবারে তোমাদের মনে হতে পারে যে জলের মধ্যে তেল ভাসে, কিন্তু আমাদের তো দুধ দেখে সেরকম মনে হয় না। তেল বলতে বেসিক্যালি চর্বি জাতীয়, ফ্যাট জাতীয় জিনিস বিন্দুর আকারে ভাসে। এটা আমরা এমনিতে দুধের মধ্যে বুঝতে পারি না, কিন্তু দুধে কিন্তু যে ফ্যাট থাকে সেটা আমরা জানি। দুধে বিভিন্ন মানে যেমন সিঙ্গেল টোন, ডাবল টোন দুধ পাওয়া যায়। যেমন ডাবল টোন দুধের মধ্যে কি পাওয়া যায়? ডাবল টোন দুধের মধ্যে একদমই এই তেলটা থাকে না, ঠিক আছে। সিঙ্গেল টোন দুধের মধ্যে মানে একদমই থাকে না বলতে সামান্য পরিমাণ থাকে। আর সিঙ্গেল টোন দুধ কাকে বলে? যার মধ্যে এই ফ্যাটের পরিমাণটা সামান্য থাকে, ঠিক আছে, ডাবল টোনটার থেকে বেশি থাকে। আর এমনি নর্মাল যে দুধ থাকে, গরুর দুধ, তাতে প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট জাতীয় পদার্থ থাকে। এই ফ্যাট জাতীয় পদার্থ যে থাকে সেটা আমরা কখন বুঝতে পারি? যখন আমরা দুধ কাটিয়ে আমরা ছানা তৈরি করি, তখন যেটা হয় সেটা কি হয়? আমরা যে মুহূর্তে ওর মধ্যে লেবুর রস দিই বা ভিনিগার দিই, যাই দিই, তখন কি হয়? বিন্দু বিন্দু আকারে যে তেলগুলো, সেই তেলগুলো কিন্তু আলাদা হয়ে, মানে ফ্যাটগুলো আলাদা হয়ে কিন্তু জল থেকে বেরিয়ে আসে। ছানাটা যখন দুধ কেটে যখন ছানাটা তৈরি হয়, তখন আমরা যে সেই ছবিটা যদি ভাবি, তাহলে বুঝতে পারবো যে এর মধ্যে কিন্তু জলের মধ্যে অ্যাকচুয়ালি ইমালশন হিসেবে এই তেলগুলো ছিল, যেগুলো কি হয়, ওই ছানাটা যখন কেটে যায় তখন কি হয়? তখন কিন্তু এক ধরনের হালকা সবুজ রঙের জলের মধ্যে কিন্তু ছানাগুলো এরকম এক জায়গায় একজোট হয়ে আলাদা হয়ে যায়, ঠিক আছে। জল থেকে পুরো ছানাটা আলাদা হয়ে যায়। ওই ছানাটা বেসিক্যালি হচ্ছে এই ফ্যাটটা, যে ফ্যাটটা বিন্দুর আকারে জলের মধ্যে এমনভাবে ভেসেছিল, ছোট ছোট বিন্দুর আকারে, যে আমরা তাদেরকে আলাদাভাবে বুঝতে পারছিলাম না, আমরা সেটাকে দুধ হিসেবে খাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এই কোলার্ড দ্রবণের ক্ষেত্রে এইটা একটা বিশেষ মানে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, মানে বারবারই বিভিন্ন কোশ্চেনে পরীক্ষায় প্রশ্ন আসে যে অবদ্রব্য বা ইমালশন কাকে বলে। প্রথম কথা হচ্ছে অবদ্রব্য বা ইমালশন কাকে বলে সেটা আমরা বুঝলাম, এবং তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যে অবদ্রব্য বা ইমালশন কিন্তু আসলে একটা কোলার্ড দ্রবণ, ঠিক আছে। সেই কোলার্ড দ্রবণ যার কি হয়, যার মধ্যে যে কণাগুলো, সে কণার ব্যাস হয় 10⁻⁷ থেকে 10⁻⁵ থেকে 10⁻⁵ সেন্টিমিটার, ঠিক আছে। আজকে এই অবধি থাকলো। নেক্সট দিন আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ থেকে স্টার্ট করব। দ্রাব্যতা সম্পর্কেও জানবো, দ্রাব্যতার অঙ্কগুলো সম্পর্কেও জানবো।